হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন এক ঐতিহাসিক অধ্যায় নিয়ে আলোচনা করব যা শুধু আসাম নয়, গোটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধু আসাম নয়, গোটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আসাম আন্দোলন, অসম চুক্তি বা আসাম অ্যাকর্ড আর এনআরসি। তো এইসব বিষয়ে জানতে গেলে আমার ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। As a citizen of India, we must know our past, present and what would happen in future time. So, আজকে আমি আলোচনা করব আসাম আন্দোলন নিয়ে, অসম চুক্তি আর এনআরসি নিয়ে, যেগুলো থাকবে সম্পূর্ণ ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্সের উপর নির্ভরশীল। আর আমার চ্যানেলটি হলো একটি শিক্ষামূলক চ্যানেল যা সকলের জন্য উপযুক্ত, আর এটি হলো একটি নিউট্রাল চ্যানেল। তাই যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো হবে নিউট্রাল আর ইনফরমেটিভ উইথ ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্সেস। আমাদের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ থাকতে পারেন যারা শুধুমাত্র এইসব এর নাম শুনেছেন, যেমন আসাম আন্দোলন এইসবের নাম শুনেছেন, অসম চুক্তির নাম শুনেছেন, এনআরসির নাম শুনেছেন, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো কি সেগুলো আমরা প্রায়ই জানি না। তো আমি মনে করি এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া হিসাবে আমাদের সকলেরই জানা উচিত। তো আজকের ভিডিওটিতে আমি এইসব আন্দোলন কেন হয়েছিল, কিভাবে হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে কয়েকটি কোয়েশ্চন আমাদের মনের মধ্যে জাগে উঠে, যেমন আসাম আন্দোলন কেন হয়েছিল, আসাম চুক্তির মূল বক্তব্য কি ছিল, এনআরসি আসলে কিভাবে যুক্ত হলো এই প্রক্রিয়ার সঙ্গে। আজকের ভিডিওটিতে আমরা একেবারে গোড়া থেকে স্টেপ বাই স্টেপ জানবো এর পুরো কাহিনী। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি মাঝে মাঝে আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো যা আপনাদের জবাবে বা আলোচনায় যুক্ত রাখবো। তো চলুন শুরু করি। তো আসাম আন্দোলন শুরু হওয়ার আগে যে অবস্থা ছিল, যেমন স্বাধীনতার পর থেকে অসমে অভিবাসনের প্রবাহ ছিল উল্লেখযোগ্য। 1947 সালের দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ অসমে চলে আসেন। তারপর 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আবার লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে আসেন। এই অনুপ্রবেশ শুধু সংখ্যায় নয়, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির উপরও চাপ তৈরি করে। তো অসমবাসীর মনে ভয় তৈরি হয় যে স্থানীয় মানুষের চাকরি ও জমি হুমকির মুখে পড়েছে, ভাষা ও সংস্কৃতির ভারসাম্য বদলে যাচ্ছে, আর রাজনীতিতেও ভোটের হিসাব পাল্টে যাচ্ছে। এখানেই শুরু হয় অসন্তোষের বীজ। তো আসাম আন্দোলন কিভাবে শুরু হয়েছিল আপনারা বুঝতে চেষ্টা করবেন। এই যে তিনটা পয়েন্ট বললাম, স্থানীয় মানুষের চাকরি ও জমি হুমকির মুখে পড়েছে, ভাষা ও সংস্কৃতির ভারসাম্য বদলে গেছে, আর রাজনীতিতেও ভোটের হিসাব পাল্টে যাচ্ছে। এই যে ভয়, তিনটি ভয় ছিল, এখান থেকেই শুরু হয় অসন্তোষের বীজ, আসাম আন্দোলনের মূল সূচনা। এখন আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি, আপনার মতে যদি হঠাৎ করে কোনো অঞ্চলে বহিরাগত মানুষের সংখ্যা দ্রুত বাড়ে, তাহলে সবচেয়ে আগে কোন ক্ষেত্রে প্রভাব পড়বে? অর্থনীতি, শিক্ষা নাকি সংস্কৃতিতে? এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। 1979 সালে, দ্যাট ইজ 1979, মঙ্গলদৈ উপনির্বাচন নিয়ে বিরাট বিতর্ক হয়। অভিযোগ উঠে ভোটার তালিকায় নাকি বেআইনিভাবে অনেক অভিবাসী নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আশু, দ্যাট ইজ অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, এর নেতৃত্ব নেয়। তাদের মূল দাবি ছিল, মানে আশুর মূল দাবি ছিল, বিদেশি নাগরিকদের চিহ্নিত করো, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দাও, আর সীমান্ত সুরক্ষা জোরদার করো, মানে বর্ডার সিকিউরিটি আরো শক্তিশালী করে তুলতে হবে। এই যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু আসামে খুব বড় ধরনের রূপ নেয়। খুব বড় ধরনের একটি আসাম আন্দোলন, বৃহৎ আসাম আন্দোলন, বৃহত্তর আন্দোলনের পরবর্তীতে তা আরম্ভ হয়, এবং এই আন্দোলন টানা 6 বছর ধরে চলতে থাকে। কম বড় কথা নয়, টানা 6 বছর ধরে চলতে শুরু করে। শুরুতে শান্তপূর্ণ হলেও পরে অনেক জায়গায় সহিংসতা, সংঘর্ষ, এমনকি প্রাণহানিরও ঘটনা ঘটে। সরকারি হিসেবে প্রাপ্ত নিউজ অনুযায়ী, যে সকল নিউজ চ্যানেলে রিপোর্ট বেরিয়েছিল সেই সময়ে, তা মতে কিন্তু 855 জন, মানে 855 নাম্বারস আন্দোলনকারী প্রাণ হারান। 855 মানে বৃহৎ সংখ্যক। কিন্তু এই আন্দোলন ছিল এক ঐক্যের প্রতীকও। ছাত্র, যুবক, নারী, পুরুষ সকলে এতে যুক্ত হন।
এখন আপনাদের সামনে আরেকটি প্রশ্ন রাখছি, যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতে একটি আন্দোলনকে সফল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দাবির ন্যায়সঙ্গততা নাকি সাধারণ মানুষের একতা ও অংশগ্রহণ? কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই। এইভাবে টানা দীর্ঘ 6 বৎসর যুদ্ধের পর অবশেষে 15ই আগস্ট, দ্যাট ইজ 15th আগস্ট 1985, 15ই আগস্ট 1985 সালে দিল্লিতে গভর্নমেন্ট অফ আসাম, আসু, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং আসাম গণসংগ্রাম পরিষদের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক অসম চুক্তি, যা আমরা সকলেই জানি যে আসাম অ্যাকর্ড। তো কার কার মধ্যে এই অ্যাকর্ডটি চুক্তি হয়, স্বাক্ষরিত হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আসু অ্যান্ড আসাম গণসংগ্রাম পরিষদের। এর প্রধান ধারাসমূহ, এই চুক্তিতে প্রধান কয়েকটি ধারা ছিল, তার কাট অফ ডেট নির্ধারিত হয়। সেই কাট অফ ডেটটি কি ছিল? 24 মার্চ 1971 মধ্যরাত্র পর্যন্ত। এই তারিখের আগে যারা ভারতে এসেছেন বা ভারতে ছিলেন তারা ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। 1964 থেকে 1971 মধ্যে যারা এসেছেন তারা নাগরিক হতে পারবেন, কিন্তু ভোটাধিকার পাবেন 10 বছর পরে। কথাটি ভালো করে মনে রাখবেন। 24 মার্চ 1971 ইংরেজির মধ্যরাত্র পর্যন্ত যারা ভারতে ছিলেন বা এসেছেন তারা ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন বিনা শর্তে। আর 1964 থেকে 1971 মধ্যে আসা মানুষ তারা নাগরিক হতে পারবেন, কিন্তু শর্ত ছিল ভোটাধিকার পাবেন 10 বছর পর। আর যারা 1971 ইংরাজির পর এসেছেন তাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডারেশন নাই, তাদেরকে ডাইরেক্ট অনুপ্রবেশকারী হিসাবে ধরা হবে। এরপর অসমের ভাষা, সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়। আরেকটি ধারাতে অসমের অবকাঠামো, শিল্প, শিক্ষা ইত্যাদিতে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। সিন্স ইট ইজ এন ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল চ্যানেল, তো আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখার চেষ্টা করছি। আপনাদের মতে একটি রাজনৈতিক চুক্তি সমস্যার সমাধান করতে পারে নাকি এটি কেবল সমস্যাকে সাময়িকভাবে থামিয়ে দেয়? আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরই সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, এর নাম হলো সকলের সুপরিচিত এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এটি তৈরি হয়েছিল স্বাধীনতার পর প্রথম 1951 সালে, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1951, কিন্তু এরপর তা আর আপডেট হয়নি। অসম আন্দোলনের সময় এনআরসি আপডেট করার দাবি উঠে মতলব তীব্র দাবি উঠে। দীর্ঘদিন পর 2013 সালে, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 2013, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এনআরসি আপডেট করার জন্য। তো এনআরসি আপডেট প্রক্রিয়া যে সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটি কী ছিল, কিভাবে এনআরসি আপডেট প্রক্রিয়া হবে? প্রত্যেক পরিবারকে, কথাটি ভালোভাবে লক্ষ্য রাখবেন আর এটি সকলের জানাও, প্রত্যেক পরিবারকে প্রমাণ দেখাতে হয় যে তারা 24 মার্চ 1971 ইংরেজি এর আগে আসামে বসবাস করছিল। এটি আমাদের সকলের জানা এবং সকলের জানতেও হবে এবং সারা জীবন এটি মাথায় রাখতে হবে। কাট অফ ডেটটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। 1971 ইংরেজির আগে 24 মার্চ মধ্যরাত্রের মধ্যে যারা যারা আসামে ছিল তাদেরকে প্রমাণ দিতে হবে। প্রক্রিয়ার জন্য প্রত্যেক পরিবারকে, প্রত্যেক মেম্বারকে, প্রত্যেক মানুষকে জমা দিতে হয় ভোটার তালিকা, বার্থ সার্টিফিকেট, জমির দলিল, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আরও বিভিন্ন ধরনের ডকুমেন্টস। লিগেসি ডাটা ব্যবহারের সুযোগ দেওয়া হয়, যেখানে পূর্বপুরুষদের নাম ভোটার তালিকায় থাকলে তা গ্রহণযোগ্য হয়। 2018 সালে ড্রাফট এনআরসি প্রকাশিত হয়, সকলেরই জানা, সকলেই আমরা এই ফেজটি অতিক্রম করে এসেছি। 2019 সালে ফাইনাল এনআরসি প্রকাশিত হয়, যেখানে প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ পড়ে। এটি সরকারি রেকর্ড বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী। এখন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রাখি, আপনার মতে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ডকুমেন্টস কোনটি? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রশ্নটি আবার করছি, নাগরিকত্ব প্রমাণ করার জন্য আপনার মতে সবচেয়ে অথেন্টিক, বিশ্বাসযোগ্য, রিলায়েবল ডকুমেন্টটির নাম কি? বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি নাকি
জমির দলিল। এই 3টি অপশন দিলাম। এই 3টি অপশনের মধ্যে আপনার মতে কোনটি সবচেয়ে শক্তিশালী ডকুমেন্ট? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন বলি, এই যে 2019 সালে ফাইনাল এনআরসি প্রকাশিত হয়, তার বর্তমান স্থিতি কি? বর্তমান স্থিতি হলো, ফাইনাল এনআরসি প্রকাশ পেলেও এখনও তা কার্যকর হয়নি। অনেক মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। যারা বাদ পড়েছেন তারা ফরেনার্স ট্রাইব্যুনালেও আপিল করতে পারেন। এই প্রক্রিয়া আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নাগরিকত্ব প্রমাণ করতে নথির গুরুত্ব অপরিসীম, মানে ডকুমেন্টসগুলোর গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। কোনো সমস্যার সমাধান কেবল আইন দিয়ে নয়, সামাজিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেও হয়। আমরা এই প্রক্রিয়া থেকে আরেকটি শিক্ষা পাই যে ইতিহাস বর্তমানের উপর গভীর প্রভাব ফেলে এবং ভবিষ্যতের পথ নির্ধারণ করে। এখন আপনাদেরকে আরেকটি প্রশ্ন করার চেষ্টা করব। আপনার মতে একজন সাধারণ নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র কোনটি? আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড নাকি বার্থ সার্টিফিকেট? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমরা কি দেখলাম? কেন আসাম আন্দোলন শুরু হয়েছিল, কিভাবে আসাম চুক্তি স্বাক্ষরিত হলো, আর কিভাবে এনআরসি এর সঙ্গে যুক্ত হলো, একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত হলো। তাই আমরা বলতে পারি এটা কেবল ইতিহাস নয়, নাগরিকত্ব ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার মতামত কি। আপনি মনে করেন কি এনআরসি আসামে সমস্যার সমাধান আনবে? তো আমি আছি এডি নলেজ অ্যান্ড ট্রিপ জোনে। আবার আসবো নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। হ্যাভ এ নাইস ডে। Disclaimer for this video. This video is created solely for educational and informational purposes. All the information discussed is based on records and publicly available sources. The purpose of this video is not to express any political opinion, nor to oppose or criticize any group or government. Viewers are encouraged and requested to verify information from official government websites and authentic documents. Thank you.